আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম শয়তান। এটি গুজরাটি মুভি ভাসের রিমেক। এটি একটি হরর মুভি এবং এই মুভিটি 2024 সালে রিলিজ হয়েছে। এই মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা একটি মরা ইঁদুর দেখতে পাই এবং এক অজানা লোক সেই ইঁদুরটিকে একটি পলিথিন ব্যাগে রাখে। তারপর মুভিটির ইন্ট্রো আসে এবং এরপরেই আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যেই ফ্যামিলিতে 4 জন লোক। এখানে বাবার নাম ছিল কবির, মায়ের নাম জ্যোতি, মেয়ের নাম জাহ্নবী এবং ছেলের নাম ধ্রুব। এরপর কবির জাহ্নবীকে তার কলেজে আনতে যায়। জাহ্নবী গাড়িতে বসে বলতে থাকে তার বাবাকে যে সে তার ফ্রেন্ডদের সাথে লাদাখ ট্রিপে যেতে চায়, কিন্তু কবির কোনোভাবেই জাহ্নবীকে এই ট্রিপের জন্য অ্যালাউ করতে চায় না। এরপর তারা বাসায় আসে এবং জাহ্নবী যাওয়ার জন্য খুব জিদ করতে থাকে। পরে কবির মেনে নেয়, কিন্তু কবির কিছু কন্ডিশন দেয়। এর মধ্যে তার ফ্রেন্ড যারা যাবে তাদের নাম এবং ফোন নাম্বার দিতে বলে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো জাহ্নবীকে সবসময় তার লাইভ লোকেশন শেয়ার করতে হবে। জাহ্নবী এটা মেনে নেয় এবং জাহ্নবীর ফ্রেন্ডস ট্রিপে যাওয়ার আগে তারা পুরো ফ্যামিলি একটা ছোট আউটিংয়ে বের হয়। মূলত তারা তাদের ফার্ম হাউসে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে দাঁড়ায়। খাওয়ার জন্য তারা পরোটা নেয়, কিন্তু জাহ্নবী সেই পরোটা খেতে চায় না, কারণ সেই পরোটাতে অনেক বেশি ঘি ছিল। কবির উঠে যায় 2টো চা অর্ডার করতে, কিন্তু তার কাছে 20 টাকা খুচরা ছিল না। তখনই এক অচেনা লোক নিজের জন্য একটি চা নেয় এবং জাহ্নবীর ফ্যামিলির জন্য 2টি চা নিয়ে নেয়। কবির তাকে তাদের সাথে টেবিলে বসতে বলে। পরে সেই লোক, যার নাম ভানরাজ, সে প্রথমে মানা করতে থাকে, কিন্তু কবিরের জোরাজোরিতে সে তাদের সাথে বসে। ভানরাজ তখন তাদের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতে থাকে। এর মধ্যে ভানরাজ খুব চালাকির সাথে বলে যে আমি জাহ্নবীর পরোটাটা খেয়ে ফেলি আর তুমি আমার লাড্ডুটা খেয়ে ফেলো। জাহ্নবী খুব দ্রুত লাড্ডুটা খেয়ে ফেলে, কিন্তু লাড্ডুটা খাওয়ার পরই জাহ্নবীর কিছুটা অন্যরকম ফিল হতে থাকে। কিন্তু এরপর ভানরাজ জাহ্নবীকে সেই ঘিওয়ালা পরোটা খেতে বলে। জাহ্নবী বিনা কথাবার্তায় তার সেই পরোটা পুরো খেয়ে ফেলে। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। তখন জাহ্নবীর ভাই ধ্রুব কবিরকে নিয়ে দোকানে কিছু কিনতে যায়। সেই সময় ভানরাজ জাহ্নবীর গাড়িতে এসে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে যায় আর বলে এটা ফার্ম হাউসে গিয়ে সবার আগে খাবে। জাহ্নবী তখন বলল হ্যাঁ, খেয়ে নিব। কিন্তু এটা খুব অবাক করা বিষয়, কারণ জাহ্নবী এমন একটা মেয়ে যে কিনা কারো কথা শোনে না, কিন্তু সে ভানরাজের সব কথা শুনছিল। তারপর ফার্ম হাউসে গিয়ে সে সবার প্রথমে ওই প্যাকেট থেকে বিস্কুট বের করে খেয়ে নেয়। তারপর তারা ফুল ফ্যামিলি ফার্ম হাউসের সুইমিং পুলে নেমে অনেক মজা করতে থাকে। এর মধ্যে জ্যোতির মোবাইলটা পানিতে ভিজে যায়। সে গিয়ে মোবাইলটা একটা চালের ড্রামের মধ্যে রেখে দেয়। জ্যোতি ছাদের উপরে গিয়ে চুল মুছতে মুছতে দেখে যে সেই রেস্টুরেন্টের লোকটা মানে ভানরাজ তাদের ফার্ম হাউসের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথা জ্যোতি এসে কবিরকে বলে। কবির যতক্ষণে পুল থেকে উঠে ভানরাজের সাথে কথা বলতে যাবে, এর মধ্যে জাহ্নবী তাকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে। ভানরাজ বলে তার ফোনের চার্জ শেষ, তার মেয়ের কথা খুব মনে পড়ছে তাই সে তার মেয়ের সাথে কথা বলার জন্য ফোনটা চার্জ দিয়েই সে চলে যাবে। কবিরের কাছে কথাগুলো আজীব লাগতেছিল, কিন্তু সে তার রিকোয়েস্ট মেনে নিয়ে তাকে বসতে বলে। তখনও ভানরাজ জাহ্নবীর উপর নজর রাখছিল এবং জাহ্নবী তখনও তার সব হুকুম মানছিল। ভানরাজ জাহ্নবীকে বলে উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে নিচে আসো। জ্যোতি উপরে গিয়ে কবিরকে বলে এই লোক এখানে কেন, তাকে তুমি এখন বাড়ি থেকে বের করে দাও। কবির বলে 10-15 মিনিটেরই তো ব্যাপার, একটু সহ্য করে নাও, এরপর চলে যাবে। জাহ্নবী কাপড় চেঞ্জ করে নিচে আসে। ভানরাজের সাথে তার বয়ফ্রেন্ড, তার লাদাখ ট্রিপ এসব টুকটাক বিষয় নিয়ে আলাপ করতে থাকে। ভানরাজ বলে তুমি লাদাখ ট্রিপে যাবে না, কারণ তোমার তো আমার সাথে যেতে হবে। জাহ্নবীকে ভানরাজ এই প্রস্তাবে হ্যাঁ বলাতে চায় এবং জাহ্নবীও হ্যাঁ বলতে চায়, কিন্তু এর মধ্যেই জাহ্নবীর ছোট ভাই ধ্রুব বল নিয়ে জাহ্নবীর গায়ে মেরে দেয় আর বলতে থাকে চলো আমরা বাইরে খেলি, বারবার বলতে থাকে। এরপর ভানরাজ জাহ্নবীকে বলে তোমার ভাইয়ের সাথে আজকে এতটাই খেলো যাতে ওর আর কোনো দিন খেলতে মন না চায়। এই কথা শুনে জাহ্নবী উঠে গিয়ে ওর ভাই ধ্রুবকে দোলনাতে বসিয়ে খুব জোরে জোরে ঝুলতে থাকে। এতে ধ্রুব ভয়ে চিৎকার করতে থাকে। এই চিৎকার জ্যোতি শুনতে পায়। কবির আর জ্যোতি গিয়ে জাহ্নবীকে থামায়। এদিকে ধ্রুবের তো মাথা ঘুরাতে থাকে। পাশে বসে থেকে ভানরাজ বলে জাহ্নবী এই কাজটা তোমার ঠিক হয়নি, বাবাকে সরি বলো। জাহ্নবী দ্রুতই সরি বলে ফেলে। এরপর খাবার খাওয়ার সময় ভানরাজ আবার জাহ্নবীর ফ্যামিলিগত বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং বলে যে তোমার ফ্যামিলি সম্পর্কে আমি সব জানি,
ও জাহ্নবীকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ড বিবানকে ফোন করো আর তার সাথে ব্রেকআপ করে ফেলো। অবাক করা বিষয় হলো জাহ্নবী সেটাই করে। এটা দেখার পর তার বাবা মা অনেক ঘাবড়ে যায়। কবির খুব দ্রুত বানরাজকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু বানরাজ যেতেই চায় না। কবির তখন বানরাজের হাত ধরে ঘর থেকে বের করে দিতে যাবে, ঠিক তখনই জাহ্নবী বানরাজের আদেশে তার বাবার সাথে ঝগড়া শুরু করে এবং বলে যে আঙ্কেল কোথাও যাবে না। জাহ্নবী ওর বাবাকে ধাক্কা দেয় এবং ওর অবস্থা পুরো পাগলের মতো হয়ে যায়। জাহ্নবী বলে, আঙ্কেল যা বলবে সেটা আমার জন্য জরুরি। বানরাজ এখানে বলে যে সে জাহ্নবীর সাথে বশীকরণ করেছে, মানে কালো জাদু। এখন জাহ্নবী সেটাই করবে যেটা বানরাজ বলবে, কেননা জাহ্নবী বানরাজের বশে। জাহ্নবীর মা বাবাকে বিশ্বাস করানোর জন্য জাহ্নবীকে বসতে এবং উঠতে বলে এবং এই কাজটা বারবার করতে থাকে। এমনকি কাঁদতে বললে, হাসতে বললে জাহ্নবী সেটাই করে। এগুলো দেখে জ্যোতি কান্না করতে থাকে আর বানরাজকে বলে যে আপনি কি চান। বানরাজ এখানে বলে সব মোবাইল ফোন টেবিলে রাখতে এবং জাহ্নবীকে দিয়ে সব মোবাইলগুলো ভেঙে ফেলায়। বানরাজ এখানে জাহ্নবীকে দিয়ে চা পাতা খাওয়ায় এবং তার বাবাকেও থাপ্পড় মারায়। তারপর জাহ্নবীকে দিয়ে বানরাজ পা টিপায় এবং বলে, আমি জাহ্নবীকে আমার সাথে নিয়ে যেতে চাই। আসলে বানরাজ চাচ্ছিল যে জাহ্নবীর বাবা মা জাহ্নবীকে দান করে দিক এবং নিজেরাই যাতে বলে দেয় যে জাহ্নবী বানরাজের সাথে যেতে পারে। ইচ্ছা করলে তো বানরাজ জাহ্নবীকে এভাবেই নিয়ে যেতে পারে, কারণ জাহ্নবী বানরাজের বশীকরণের মধ্যে আছে। কিন্তু ভবিষ্যতে বানরাজের বশীকরণ নষ্ট হয়ে যেতে পারে, তখন জাহ্নবীর তার বাবা মার কথা মনে পড়তে পারে। এজন্য অনুমতি জরুরি। এজন্য কবির আর জ্যোতিকে বলতে হবে যে সে তাদের মেয়েকে আজীবন অর্পণ করে দিতেছে, কিন্তু কবির দিতে চাচ্ছিল না। এরপর বানরাজ বলে যে আমার সামনে কেউ কষ্ট পেলে চিৎকার করলে আমার খুব ভালো লাগে। এটা বলে বানরাজ জাহ্নবীকে একটা লাথি মারে। এটা দেখে কবির বানরাজকে মারতে থাকে। বানরাজ জাহ্নবীকে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে বলে আর জাহ্নবী সেটাই করে। এরপর আমরা পুলিশ আসতে দেখি, কারণ জ্যোতি বারবার পুলিশ হেল্পলাইনে মিসড কল দিতে থাকে। তখন পুলিশ বাড়িতে আসে। ওই সময় কবির, জ্যোতি আর বানরাজকে আমরা এমন বিহেভ করতে দেখি যেন তারা ফ্যামিলি ফ্রেন্ড। এটা এই কারণে যে বানরাজ জাহ্নবীকে একটা গ্যাস সিলিন্ডারের উপরে গ্যাস ওপেন করে বসিয়ে দিয়েছে, সাথে ওর হাতে ম্যাচ ছিল। কবির আর জ্যোতি যদি কোনোভাবে মুখ খুলতো পুলিশের সামনে, তাহলে জাহ্নবী গ্যাসে আগুন লাগিয়ে দিত। সে তো মারা যেতই, বাকি সবারও অনেক ক্ষতি হতো, কারণ গ্যাস তো বিস্ফোরণ হয়। তারা কোনোভাবে পুলিশকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। এতে বানরাজ আরও দাপট দেখায়। কবির তাকে টাকা গহনা দিতে চায়। বানরাজ টাকা আনতে বলে। কবির উপরে গিয়ে টাকা গহনা এনে বানরাজকে দেয়, কিন্তু বানরাজ বাড়ির বাইরে গিয়ে কবিরের সামনেই টাকাগুলো জ্বালিয়ে দেয়। এখানে ক্লিয়ার ব্যাপার যে বানরাজের জাহ্নবীকেই চাই। বানরাজ বলে, এসব টাকা পয়সা নেওয়ার লোভ লালসা বেকার জিনিস, এসব আমার ভিতরে নেই, কেননা আমি মানুষ না, আমি মানুষের থেকেও অনেক এগিয়ে গেছি। এই কালো রাত আমার জন্য এসেছে। এই কালো রাত এতটাই কালো যে আলোর একটা কিরণও আসতে পারবে না। এরপর বানরাজ সংস্কৃতিতে কিছু কথা বলে এবং এতে বোঝা যায় যে কিছু ঘন্টা পরে সে খুব সুপ্রিম পাওয়ার পাবে। এরপর বানরাজ কিছু কাজ করে, যেমন জাহ্নবীকে বলে নিজেকে নিজে থাপ্পড় দিতে, না থেমে ডান্স করতে এবং জাহ্নবীকে বলে চাকু নিয়ে আসতে আর নিজেকে আঘাত করতে। এরপর জাহ্নবীর হাত থেকে চাকু নিয়ে জ্যোতি বানরাজের উপর হামলা করে। তখন অনেকটা হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে বানরাজ আর জাহ্নবী একতরফা থাকে এবং জ্যোতি আর কবির একতরফ। ওরা খেয়াল রাখে যাতে জাহ্নবীর চোট না লাগে, কিন্তু কবির জাহ্নবীকে বেঁধে একটা রুমে আটকে দেয়। তারপর সেখান থেকে ছুটে আসে এবং বানরাজ জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে আর জাহ্নবী খুব জোরে জোরে হাসতে থাকে। এই অবস্থায় কবির না চাইতেও বানরাজকে ছেড়ে দিতে হয়, কেননা যদি বানরাজকে কবির মেরে দেয়, জাহ্নবী যে হাসতেছিল, জাহ্নবী হাসতেই থাকবে, কখনো থামবে না এই জীবনে। এখন বানরাজ নেক্সট লেভেলে চলে যায়, যেখানে জাহ্নবীকে বলে তার আপন ছোট ভাই ধ্রুবকে মারতে। বানরাজ এটা বলার সাথে সাথেই জাহ্নবী ধ্রুবকে মারতে চলে যায় আর জাহ্নবীর বাবা মা তাকে থামাতে চেষ্টা করে। জাহ্নবী সবাইকে বেকুব বানিয়ে ধ্রুবকে খুঁজতে থাকে। এদিকে ধ্রুব কোথাও লুকিয়ে থাকে, কিন্তু খুঁজতে খুঁজতে জাহ্নবী ধ্রুবকে ছাদে গিয়ে পায় আর ওকে কোলে তুলে ছাদ থেকে ফেলে দেয়। জাহ্নবীর বাবা মা দ্রুত নিচে গিয়ে দেখে ধ্রুবের অবস্থা খুব খারাপ। এরপর তারা না চাইতেও জাহ্নবীকে বানরাজের কাছে অর্পণ করে দেয় এবং বানরাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পরই কবির জ্যোতিকে বলে ধ্রুবকে হাসপাতালে নিয়ে যেতে, আর কবির নিজেই বানরাজের লোকেশন ট্র্যাক করে জাহ্নবীর পিছনে যায়। যখন তারা ঘরে ছিল তখন জাহ্নবীর ফোনের রিয়েল টাইম লোকেশন অন করে দেয় কবির। এরপর আমরা বানরাজকে তার আস্তানায় দেখি, যেখানে ও অনেক মেয়েকে বশীকরণ করে রেখেছে। ও বলে আজকে রাতে জাহ্নবী আর বাকি মেয়েদের আজাদ করে দিবে। তারপর বানরাজ নিজেকে রিচুয়ালের জন্য তৈরি করে।
তখন আমরা সব মেয়েগুলোকে এক লাইনে দাঁড়ানো দেখি। বনরাজ একটা যজ্ঞ করছিল যাতে ওই মেয়েগুলো সবাই ওই আগুনের মধ্যে গিয়ে পড়ে, এতে বনরাজের বলিদান সম্পন্ন হবে। এর মধ্যে কবির কোনোভাবে সেখানে পৌঁছে যায়, আর সেখানে কিছু মেয়ে পাহারা দিচ্ছিল, তারা কবিরের উপর হামলা করে। কবির সবার সাথে মারামারি করে ফাইনালি ওই আগুনের কাছে পৌঁছে যায়। তখন বনরাজ কিছুক্ষণের জন্য তার রিচুয়াল থামায়। বনরাজের লোকেরা কবিরকে টেনে বনরাজের কাছে নিয়ে যায়। তারপর বনরাজ তার প্ল্যান বলে যে এই মেয়েদের বলি দেওয়ার পর তার শক্তি এমন পর্যায়ে চলে যাবে যে তখন সে যার দিকে তাকাবে, শুধু তাকানোর কারণেই সেই মানুষ তার বশে চলে আসবে। তখন কাউকে নাড্ডু বা কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন পড়বে না। তারপর বনরাজ বলে যে সবাই ভগবানের গোলাম, বাট কিছু লোক এটার উপযুক্ত না, তাদের আমি আমার বশে এনে আমি তাদের ভগবান হয়ে যাব। সাধারণত বনরাজ পুরো দুনিয়াকে তার বশে আনার প্ল্যান করে। এরপর সে তার রিচুয়াল শুরু করে এবং কালো পুতুলগুলো আগুনে ফেলতে থাকে, আর মেয়েগুলো আগুনের দিকে আসতে থাকে। এরপর শেষে লাল পুতুলটা ফেললে বনরাজ আর মেয়েগুলো সবাই আগুনে লাফ দিবে। ওই সময় কবির বনরাজের উপর হামলা করে, আর বনরাজ কিছু বলার আগেই কবির তার জিহ্বা কেটে নেয়। কবির বনরাজের জিহ্বাকে আগুনে ফেলে দেয় এবং এখানকার সব মেয়ে কবিরের উপর হামলা করে। কবির প্রথমেই বনরাজের বয়েজের একটা রেকর্ড করে রেখেছিল, তখন সেটা চালিয়ে দেয়। সেটাতে বলা হচ্ছিল বনরাজের কণ্ঠে যে তোমরা শান্ত হও, তোমাদের সারা জীবনের জন্য আজাদ করে দেওয়া হলো। এটা শুনে সবাই শান্ত হয়ে যায়, তার সাথে সাথে জানবিও। তারপর আমরা পুলিশ দেখতে পাই এবং জানতে পারি যে সেখানে 108 জন মেয়ে ছিল এবং সেই মেয়েগুলোকে তার পরিবার কাছে ফিরে পায়। পরে আমরা দেখতে পাই যে জানবিও ঠিক আছে, সাথে ধ্রুবও। এরপর আমরা 1 বছর পরের সিন দেখতে পাই। ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে একজন একটা ইঁদুর ধরছে, সেই অজানা লোকটি হলো কবির। আর এরপর আমরা দেখতে পাই কবির জঙ্গলের মতো একটা জায়গায় একটা বেসমেন্টের নিচে যায়, আর সেখানে বনরাজকে বন্দি করে রাখে, যেখানে বনরাজকে কবির ইঁদুর চা পাতা খেতে দেয় আর কিছু ডায়লগ বলে যে বাবা মা তার বাচ্চার জন্য সব করতে পারে, বাবা মাই বাচ্চার জন্য যথেষ্ট। তখন তার কথাবার্তায় আমরা বুঝতে পারি যে এই বেসমেন্টটি বনরাজের নরক আর কবির তার ভগবান। এখানেই ছবি শেষ হয়ে যায়।